আমি একদিন একজনকে বলেওছি যে ভাই আমি যখন হেঁটে যাই আসি সেটা তো নিউজ না, সেটা কেন রেকর্ড করেন? আসলে এটা যাকেই বলি সবাই খুব মেনেই নেয়, বলে যে এখন তো একটু মানতে হবে, কিন্তু আমার কেন যেন মনে হয় যে এটা মানার কিছু না। জামাতের উপরে একটা অপবাদ চাপিয়ে দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এটার একটা প্রবাদ আছে যে গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড দেন কিল ইট। এই গুন্ডা পান্ডারা এসে 2টা মাইক্রো করে তারা যাবে বাবাকে দাফন করতে, তাদেরকে মারছিল। তো এটা তো আসলে মৃতের প্রতি সম্মানের জায়গা থেকেও যদি আমি আসি, এটা তো কোনো রাজনৈতিক আচরণ না, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তাহলে এখানে এমন কিছু আছে যেটাকে তড়িঘড়ি করে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা তো এরপরে ইভেনচুয়ালি সেটা বুঝতেই পারলাম। ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী আয়োজনে, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, কারণ আমাদের আয়োজনটা যেহেতু ঈদের বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য, প্রকৌশলী, লেখক, গবেষক মার্দিয়া মমতাজ। স্বাগত জানাচ্ছি আপা আপনাকে। ঈদ মোবারক আপা। আপনাকে আমাদের এই বিশেষ আয়োজনে আসলে আমরা রেখেছি মানে একজন নারী কিভাবে পড়াশোনা, গবেষণা, তারপরে আপনি যেহেতু প্রকৌশলী ছিলেন সেখান থেকে আপনি শিক্ষকতা করেছেন, তারপরে এখন আপনি সদ্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেজন্য তো আপনাকে শুভেচ্ছা জানাবই। এই গল্পটা একটু জানতে তো আমরা আসলে চাইবই, তবে কোন পরিচয়টা দিতে আসলে আপনি এখন স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেহেতু সংসদ সদস্য হয়েছেন, শিক্ষক ছিলেন এবং প্রকৌশল হিসেবে কাজ করেছেন, কি বলবেন? আপনাকে ধন্যবাদ, নিউজ 24কেও ধন্যবাদ। আসলে মানুষের তো এমনিতে প্রত্যেকটা মানুষের অনেকগুলো পরিচয় থাকে। কেউ হয়তো মা, একই সাথে হয়তো একটা প্রফেশনাল পরিচয় থাকে, কন্যা, স্ত্রী। হ্যাঁ, সব কিছুর মধ্যে আমার মনে হয় আমার শিক্ষকতার পরিচয়টা আমার কাছে সবচাইতে বেশি কমফোর্টেবল লাগে, যে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লাগে। জি, সংসদ সদস্য হওয়ার পরে এখন আসলে আপনার জীবনে ঠিক কী কী পরিবর্তন এসছে? আপাতত পরিবর্তন হচ্ছে ওই যে শিক্ষকতার চাকরিটা কিছুদিনের জন্য আমাকে ছাড়তে হচ্ছে, কারণ যদিও আমি প্রাইভেট জব করতাম যেটাতে কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে যে নতুন দায়িত্বটা এটাতে একটু মনোযোগ দিয়ে দেখি, শুরুতে দেয়া দরকার, কারণ এটা একটা একদম সম্পূর্ণ নতুন একটা দুনিয়া আমার কাছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরিবর্তন হচ্ছে যে এখন কেমন যেন সব সময় মনে হয় যে সারাক্ষণ কেউ দেখছে, নোটিস করছে। এই জিনিসটা খুব স্বস্তিদায়ক না। আমি একদিন একজনকে বলেওছি যে ভাই আমি যখন হেঁটে যাই আসি সেটা তো নিউজ না, সেটা কেন রেকর্ড করেন? আসলে এটা যাকেই বলি সবাই খুব মেনেই নেয়, বলে যে এখন তো একটু মানতে হবে, কিন্তু আমার কেন যেন মনে হয় যে এটা মানার কিছু না। এই যে পার্সোনাল বাউন্ডারিগুলো, এগুলো আমাদের মিডিয়ার ভাই বোন যারা, তাদেরকে শেখানোটাও মনে হয় আমাদের একটা কাজ। এটা একটা চেঞ্জ এসেছে। আর ওই যে বললাম, প্রস্তুতি নিতে হচ্ছে, আর ওয়ার্কিং আওয়ার ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। আমার দিন শুরু হতো সকাল 5টায়, আর হয়তো আসরের সময় আমি অফিস থেকে চলে আসতাম, তো সেইটা এখন একটু ব্যালেন্সটা অন্যদিকে হয়ে গেছে। আপনার জন্ম চট্টগ্রামে, আপনি বেড়ে উঠেছেন ঢাকা শহরে শাহজাহানপুরে খুব সম্ভবত। আপনার শৈশবকালটা কেমন ছিল? এবং আপনি যেহেতু ঢাকার বাসিন্দাই বলা চলে, তো সেই জায়গা থেকে আপনার শৈশবের ঠিক কোন কোন স্মৃতিগুলো এখনো মনে পড়ে? এবং আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আপনি তো ভীষণ মেধাবী একজন মানুষ, মানে আপনার পড়াশোনার লাইফটা যদি আমাদেরকে একটু বলেন যে কোন সময়ে আপনি আসলে কিভাবে কি করতেন, একজন শিক্ষার্থী, যারা নারী শিক্ষার্থী আছেন তাদের জন্য আসলে অনুপ্রেরণামূলক হবে আশা করি। আচ্ছা, আমি ছোটোবেলা থেকেই আমার মনে হয় একটু অটোনমাস ছিলাম। কেউ শাসন করবে বা আমাকে গাইড করবে, এটা আমার খুব কষ্ট হতো। তো এই জন্য আমি নিজে থেকেই চেষ্টা করতাম এমন কিছু কাজ করতে যেন আমাকে শাসন করতে না হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পড়াশোনার সময় পড়াশোনাটা শেষ করে যেন আমি বই পড়তে পারি। আমি অনেক বেশি বই পড়ি, গল্পের বই পড়ি, বা যেটাকে আমরা ঠিক পড়াশোনার বই বলি না, টেক্সট বুক না, তো ওইটাতে যেন আমাকে বকা না দেয় বাসায়, সেই জন্য আগে আগে পড়া শেষ করে ফেলতাম, কারণ যে কেউ বকা দিবে এটা আমার খুব খারাপ লাগে। তো আইডিয়াল স্কুলে পড়েছি ছোটোবেলা থেকে, 10 পর্যন্ত, 1 থেকে 10।
আর এরপরে ভিকারুননিসা কলেজে পড়লাম, কারণ আমাদের ওই যে আইডিয়ালের খুব কড়া নিয়ম, ওটা ভালো লাগছিল না, আমরা একসাথে অনেকে মিলে ভিকারুননিসা চলে গেছি। এরপরও তো আপনি স্কুল কলেজ পার করে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেন, সেখানকার কিছু সুন্দর মেমোরিজ যদি মনে পড়ে এখন। আমি সম্ভবত বুয়েটের খুব ভাগ্যবান একজন মানুষ, একটা মেয়ে। আমাদের ক্লাসে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি এবং আমাদের ব্যাচে, আগের ব্যাচের থেকে আমাদের ব্যাচে অনেকগুলো মেয়ে ভর্তি হলো একসাথে, এবং আমরা মোটামুটি একসাথে একটা গ্যাংয়ের মতন ছিলাম। আমাদের সেকশনে আমরা 15 জন মেয়ে ছিলাম, আমরা এখনও কানেক্টেড আলহামদুলিল্লাহ। আমাদের পাশ করার পরে তো প্রায় 20 বছর হয়ে যাচ্ছে, তো এখনও আমরা ডেইলি অ্যাফেয়ার্সে কানেক্টেড। এবং অনেক সময় দেখা যেত যে পার্সোনাল লেভেলেও অনেকগুলো জিনিসে কোনো একটা সাহায্য, কোনো একটা উপদেশ, এমনকি আমার বোনরা আমাকে যেই বকাটা দেয় সেটা আমার ফ্রেন্ডরাও দিয়ে, মানে আমরা নিজেদেরকে এত বেশি ক্লোজ ছিলাম। তো এই কারণে আমার কাছে কখনো ইউনিভার্সিটির লাইফটাকে কখনো লোড মনে হয় নাই। যদিও বুয়েটের পড়ালেখা তো মোটামুটি স্কুলের মতন, আমাদের 8টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হচ্ছে, পরের দিন হয়তো অনেকগুলা কুইজ, এসে আবার রেডি হতে হচ্ছে, তো এইটাকে কখনো লোড মনে হয় নাই। আর আমাকে বাসায় ছোটবেলা থেকে বলতো যে ডাক্তার হতে হবে, কিন্তু যখন দেখলাম যে এটা আসলে এত বেশি মুখস্থ করতে হয়, ওটা মনে হয় আমি কুলাতে পারবো না। তো এরপর আর বুয়েটের কথা চিন্তা করি। হ্যাঁ, আব্বু বুয়েটিয়ান, আব্বু 70-তে পাশ করেছেন, তো ওইখান থেকেই একটা স্পিরিট মাথার মধ্যে ছিল, এটা সত্যি কথা। কিন্তু হয়তো আব্বুও চাইতেন যে আমি হয়তো ডাক্তারি পড়ি বা ইঞ্জিনিয়ারিং মেয়েদের জন্য কীরকম হবে, বাংলাদেশে এই পরিস্থিতিটা আগে এতটা ফ্লেক্সিবল ছিল না, ইঞ্জিনিয়ারিংকে ধরেই নেওয়া হতো যে এটা একটু রাফ অ্যান্ড টাফ, এটা ছেলেদের কাজ। তো ওই যে একটা চ্যালেঞ্জ ফিল করার কারণেই হয়তো এখানে পড়া, এবং আমার মনে হয় যে আমি খুব খারাপ করি নাই, এটা একটা ভালো ডিসিশন ছিল আলহামদুলিল্লাহ। এরপর তো আপনি প্রকৌশলী থেকে রাজনীতিবিদ হয়ে গেলেন, এখন এই জার্নিটা একটু নিয়ে তো জানবই, মানে কোন সময় গিয়ে আপনার মনে holo যে আমার অ্যাকচুয়ালি রাজনীতিতে যাওয়া উচিত, মানে রাজনীতির সচেতন তো নিশ্চয়ই আগে থেকেই ছিলেন, তা না হলে এটা তো আসলে হুট করে এই প্রসেসটা দিয়ে যাওয়া সম্ভব না, ওই গল্পটা একটু শুনতে চাই। আমি একটা রাজনীতি সচেতন পরিবারের মেয়ে। আমার নানা বাংলাদেশে 70-এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, এবং ওইভাবে আব্বু আম্মু দুইজনেই জামাতে ইসলামের সাথে জড়িত ছিলেন অনেক আগে থেকে। তো আমরা ছোটোবেলা থেকে ওইটা শুনি, এবং যেহেতু জামাতের ডিসিপ্লিনটা একটু কীরকম, এখানে পড়াশোনা করতে হয়, অ্যাক্টিভিজমের চাইতে পড়াশোনার ডেপথ বেশি, তো আমাদেরকে পড়তে হতো। আব্বু আম্মু রীতিমতো এটা মনিটর করতেন যে আমরা পড়ছি কিনা, কোরআন পড়ছি কিনা, হাদিস পড়ছি কিনা, নিউজ পেপার পড়ছি কিনা, আবার এক একটা ইনফরমেশন, এক একটা নিউজ, এক একটা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পট পরিবর্তন নিয়ে আমাদের সাথে গল্প করতেন। 75 দেখেছেন আব্বু, সেই গল্পগুলো করতেন। এরশাদের বড় একটা শাসনামল ছিল বাংলাদেশে 9 বছর, সেটা নিয়ে কথা বলতেন, এবং মুক্তিযুদ্ধের গল্প করতেন যে ওই সময় কে কী দেখেছেন, আম্মু গল্প করেছেন, আব্বু গল্প করেছেন। তো সব কিছু থেকে সচেতনতাটা ছিল। তো 2010-এ আসলে যখন আমাদের দেশে একটা নির্বাচন, আমরা তো 8-এর একদম শেষের দিকে একটা নির্বাচন পেলাম, 9-10-এর দিকে আমরা বুঝতে পারছিলাম যে রাজনৈতিক কারণে জামাতের ওপরে একটা অপবাদ চাপিয়ে দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এটার একটা প্রবাদ আছে যে গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড দেন কিল ইট। কারণ শুধু শুধু একটা কুকুরকে মারলে মানুষ বলবে যে কেন মারলা। আমি যদি বলি যে এটা হচ্ছে পাগলা কুকুর, তখন আর আমাকে কেউ ব্লেম করবে না। এ কারণে দেখেন, আমি তখন আস্তে আস্তে পড়তে শুরু করি। এর আগেও পড়েছি বেশ কিছু সাহিত্য, যেটা লেফটেন্যান্ট কর্নেল হামিদ তার লেখা বই, কিংবা মেজর ডালিমের লেখা বই, এগুলো আমরা অনেক ছোটোবেলায় পড়েছি। তো তখন দেখলাম যে, তখন খুঁজতে শুরু করলাম, তখন মনে হইল যে যেই দলটার যেই নেতাদেরকে 71-এ কেউ চেনে না, 71 থেকে 75 যাদের নামে একটা ফৌজদারি মামলাও হয় নাই, যে চিহ্নিত যুদ্ধাপরাধীদের তালিকায় তাদের নাম ছিল না, তারা কেবলমাত্র এই দলটার টপ লিডারশিপ হওয়ার কারণে তাদেরকে ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে।
এই জিনিসটা আসলে এত বেশি আনএক্সেপ্টেবল, এবং যেহেতু আন্দোলনের সাথে জড়িত ছিলাম দেখে এই প্রত্যেকটা পরিবারকে আমরা চিনতাম, তো আমরা তাদের ব্যথাগুলো অনুভব করতে পারছিলাম। এবং দেখেন বাংলাদেশে সবচাইতে খারাপ কাজটা করে, আমরা যদি সুইডেন আসলামের কথা মনে করি, সে এত খারাপ কাজ করেছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার বডিটাও তার ফ্যামিলির কাছে পৌঁছায় দেওয়া হয়েছিল ফাঁসির পরে। কিন্তু দেখেন যুদ্ধাপরাধের মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হলো তাদের পরিবারকে সেই যে দাফনের কাজে যাবে সেই জায়গায় ফেরি বন্ধ করে রাখা হয়েছে, কাউকে কাউকে বাসা থেকে বের হতে দেওয়া হয় নাই। এই গুন্ডা পান্ডারা এসে 2টা মাইক্রো করে তারা যাবে বাবাকে দাফন করতে, তাদেরকে মারছিল। তো এটা তো আসলে মৃতের প্রতি সম্মানের জায়গা থেকেও যদি আমি আসি, এটা তো কোনো রাজনৈতিক আচরণ না, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তাহলে এখানে এমন কিছু আছে যেটাকে তড়িঘড়ি করে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা তো এরপরে ইভেনচুয়ালি সেটা বুঝতেই পারলাম যে বাংলাদেশটাকে আসলে প্রতিবেশী একটা রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার, বা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এই যে একটা জুয়া খেলার একটা প্রতিযোগিতা চলছে, সেই জায়গাটাতে জামাতকে হুমকি মনে করা হচ্ছিল। এবং এভাবেই এজন্যই তাদেরকে এরকম টপ লিডারদেরকে এরকম ছাঁটাই করে ফেলা হচ্ছে। তো ওই সময়টাতে আসলে এসে আমার মনে হলো যে এবার আর চুপ থাকা যাবে না, কারণ আমি ভালো কথা বলবো মানুষকে, ইসলামের কথা বলবো, কিন্তু ইসলামের কথা বলতে গিয়ে যে বিপদগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমার নিজেকেও সচেতন করা দরকার, আমার সাহস অর্জন দরকার, সাথে সাথে মানুষকেও জানানো দরকার যে আসলে এই ঘটনাগুলো কেন হচ্ছে। তো ওই জায়গাগুলো থেকেই আসলে রাজনৈতিক চিন্তাভাবনা প্রকাশ করার একটা ইচ্ছা আসে। এবং আমরা তখন দেখি যে অনলাইনে তো কথা বলা যেত না, অফলাইনে তো নাই, অনলাইনেও কথা বলার কারণে আমি বিভিন্ন জায়গা থেকে আমাকে বের করে দেওয়া হয়, আমাদের গ্রুপগুলো থেকে আমি একদম একটা দ্বীপের মতন হয়ে গেছিলাম, যে কেউ কথা বলতো না, কেউ মিশতো না, শুধু আমার কয়েকজন ফ্রেন্ড। কারণ সবারই মনে হইতো যে, আমি বলবো না যে সবাই আওয়ামী লীগকে পছন্দ করেছে, কিন্তু ফেসিজমের একটা ঝামেলা হচ্ছে এটা মানুষের মনে একটা ভয় তৈরি করে। মানুষ তখন মনে করলো যে ওর সাথে আছি এটা টের পেলে আমারও বিপদ হবে। এটা প্রফেশনাল বিপদ, পারিবারিক বিপদ, অনেক কিছু হতে পারে। তো এই কারণে এক ঘরে হতে হতে এখন আবার একটা মজার জিনিস হয়, ওই যে আমরা এক ঘরে ছিলাম ওই অবস্থাটাকে আমরা দেখি যে কেউ কেউ বলছে যে আমরা গুপ্ত ছিলাম, উই ওয়্যার নেভার হিডেন। আমি কোনোদিন আমার রাজনৈতিক চিন্তাভাবনা লুকাতে চেষ্টা করি নাই। এমনকি 24-এর পরেও যখন পট পরিবর্তন হয়ে গেল তখন কিন্তু ব্র্যাগিং করার সময় এসেছিল। আমি তখনও কাউকে আমার রাজনৈতিক পরিচয় বলে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করি নাই। এটা হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার। তো এটা বিশ্বাস থেকে অ্যাক্টিভিজমে আসে, অ্যাক্টিভিজম থেকে হয়তো এই যে এরকম ফ্রন্ট লাইনার হয়ে যেতে হয়। তো আপা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের ওই কার্যক্রমটা আসলে কিভাবে পরিচালিত হতো, মানে দেখা যেত যে এই ওয়ার্ডটা আসলে কেন বলা হচ্ছে, কারণ অনেক সময় দেখা যায় যে আগে হয়তো অন্য পরিচয় ছিল, পরবর্তীতে হয়তো জানতে পেরেছে জামাত ইসলামের সাথে যুক্ত আছে, খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু এই কার্যক্রমটা আসলে কিভাবে পরিচালিত হতো যেটার জন্য এই ধরনের আসলে কন্ট্রাডিক্টরি একটা বিতর্ক আসলে এখানে অনেকগুলো ব্যাপার আছে। থ্যাংক ইউ, আপনার কোশ্চেনটা অনেক রেলেভেন্ট। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে কি, দেখেন যেমন ধরেন আমার যারা বুয়েটিয়ান বাডিজ, যারা আমাকে 2010 থেকে ধরেন অবজার্ভ করে, তো জুনিয়ররাও হতে পারে, তারা কিন্তু জানে আমি কি। কিন্তু ধরেন আপনার সাথে আপনি আমার প্রফেশনাল একজন ফ্রেন্ড, আপনার সাথে আমার এক জায়গায় পরিচয় হলো, আমি কি আপনাকে বলবো যে দেখেন আমি না জামাত করি? তখন আপনি তো ভয় পাবেন, আমার সাথে মিশবেন না। এই যে পরিচয়টাকে দিতে ভয় পাওয়া বা নিরাপত্তার জন্য আমি আমার পরিচয় দিচ্ছি না, এটা একটা ফেজ, এবং ফেসিস্টের সময়ে এটা সব জায়গায় এই অবস্থাটা পার হয়। আপনি দেখবেন যে 72 থেকে 75ও বাংলাদেশে বামপন্থীরা আন্ডারগ্রাউন্ড কাজ করেছে, তাই না? আর দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন সেটা আরেকটা অবস্থা, সেটা হচ্ছে যে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা থাকে, ক্ষমতাসীন দলের সাথে তাকে মিছিলে যেতেই হয়। এখন মনে করেন একটা ছেলে এলাকা থেকে শিবির করে আসছে, কিন্তু সে এখানে এসে বলতে পারছে না আমার কাজিন ময়মনসিংহ মেডিকেলে পড়েছে, ওকে মিছিলে যেতে হতো, কিন্তু সে তো মনে প্রাণে জামাতকে পছন্দ করে। এইটাকে কি আপনি গুপ্ত বলবেন কিনা সেটা আরেকটা প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তাহলে
কার্যক্রম ছিল কি? দেখেন, গুপ্ত যারা থাকতে হয় বা এই যে আন্ডারকভার থাকতে হয়, এইটাকে সব সময় সব ফেসিস্ট চলে যাওয়ার পরে এটাকে গ্লোরিফাই করা হয়, কারণ এদের কার্যক্রমের মাধ্যমেই একটা রেজিমের পতন ঘটে। কার্যক্রমগুলো কি? শিবিরের ছেলেরা বলেন, আমরা কিভাবে কাজ করেছি, তখন মানুষের বাসায় গেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি, দেখেন কোরআন হাদিস পড়েন, ভালো মুসলিম হতে চেষ্টা করেন, এবং এই রেজিমটা যেন আমাদের মাথার উপর থেকে সরে যায় সেজন্য কাজ করেন, দোয়া করেন, চেষ্টা করেন। কেন? কারণ এরা আমাদেরকে কোরআন হাদিস পড়তে দিচ্ছে না, আমাদের বাসা থেকে কোরআন হাদিস নিয়ে যাচ্ছে আর বলছে যে এগুলা হচ্ছে জঙ্গি বই, তাই না? এখন এটা আপনি গুপ্ত হয়ে করতে পারবেন, এটা আপনি লুকায় লুকায় করতে পারবেন। কি করা যায় না লুকায় লুকায়? লুকায় লুকায় হচ্ছে আপনি কোথাও গিয়ে চাঁদা দাবি করতে পারবেন না। কেন? কারণ একটা মানুষ কখন আমাকে জোরপূর্বক পয়সা দিবে? যখন আমি তাকে ভয় দেখাবো, তাই না? মানুষ তো ক্ষমতাকে ভয় পায়। আমার কাছে ক্ষমতা নাই, কিন্তু আমি শুধু ভালো কথা বলতে যাচ্ছি আর প্রতিবাদের কথা বলতে যাচ্ছি, আমি কিন্তু মানুষের উপর অন্যায় করতে পারবো না। সুতরাং এই যে আদর্শিক রাজনীতি, এটা বাংলাদেশে ইসলামী রাজনীতি বলেন কিংবা যারা বাম রাজনীতি করেন, দুইটা দলের জন্য রিয়েলিটি। এটা এই দুইটা দলই পারে, কারণ তাদের আদর্শিক কার্যক্রম থাকে। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ অনুষ্ঠান স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। যাব আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি মার্দিয়া মমতাজ আপা। জামায়াতে ইসলামের কথা যেহেতু চলে আসলো, মানে জামায়াতে ইসলামী এবং নারী, এই দুটো বিষয়কে কিন্তু অনেকে একটু ধরেন একটু বিরোধপূর্ণ মনোভাবেই দেখে। এই বিষয়টা নিয়ে আসলে জামায়াতে ইসলামী নারীদেরকে কিভাবে দেখে, তারা কিভাবে একটা সংগঠন বা রাজনৈতিক দল হিসেবে মূল্যায়ন করে, অনেক সময় আমরা দেখি যে নারীরা জামায়াতের লিডারশিপ পর্যন্ত হয়তো যেতে পারবেন, এরকম একটি কথাও আছে। তো সেই জায়গা থেকে একটু জামায়াতে ইসলামী এবং নারী, এই দুটো বিষয়কে আসলে কিভাবে আপনারা মূল্যায়ন করেন একটু জানতে চাই। আমার কাছে এটা আসলে কখনোই প্রশ্ন ছিল না। কেন? এটা পরে বলছি। অনেক পরে, এটা বলতে গেলে খুব রিসেন্টলি, এটাকেও আমি বলবো যে জামাতকে কোণঠাসা করার জন্য এটা একটা রেটরিক তৈরি করা হয়েছে, এবং এটার পিছনে আবার আমাদের দোষও আছে। আমি বলি পুরোটা। আমি ছোটোবেলা থেকে দেখেছি, আব্বু যেহেতু ফুল টাইম জব করতেন, আর ইঞ্জিনিয়ারদের জব তো আসলে ওই যে টাইম ধরে হয় না। তো আব্বু শুরুর জীবনে ফ্যাক্টরিতে ছিলেন, এরপরে এসে আবার কর্পোরেটে অল্প কিছুদিন করেন, এবং এরপর আবার ফ্যাক্টরিতে শেষ করে এবং রিটায়ারমেন্ট পর্যন্ত সেখানে ছিলেন। তো আব্বুর বাসায় আসা, তারপরে একটু রেস্ট নেওয়া, আমাদের পড়াশোনা দেখানো, এটা আমি আব্বুকে দেখেছি। আর আম্মুর লাইফটা যদি চিন্তা করি, আম্মুকে আমরা দেখেছি যে ওই যে বলে না যে সূর্য ওঠার আগে উঠেন, এবং একজন কর্মজীবী মানুষ যেভাবে ওই 8টার আগে টেবিলে গরম খাবার এবং সারাদিনের রান্নাবান্না শেষ, আম্মু ফ্রেশ। কারণ হচ্ছে আম্মু বের হবেন। হ্যাঁ, আম্মু বের হবেন, সকালবেলা হয়তো একটা এলাকায় 10টা-25টা বাসায় গিয়ে বলে আসলেন, বিকালবেলা তাদেরকে নিয়েই আবার বসছেন, কোরআন পড়াচ্ছেন কিংবা ইসলামকে কিভাবে দেখতে হয় সেটা শেখাচ্ছেন। সেই কাজটাকে তো আপনারা ইসলামের দাওয়াত দেয়া বলে, এরকম যে এটা একটা ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা ইসলাম এবং রাজনীতি দুইটাকে আলাদা করে ফেলি না, এটা একসাথে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি, তার জীবনে ইসলাম এবং রাজনীতি আলাদা ছিল না। তিনি যখন মক্কায় বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, তিনি মদিনায় যখন গেলেন, একটা সেফ হোম, তিনি তখন ওখানে গিয়ে বলেছেন যে আমাকে একটা মসজিদ করে দাও, আমি এখানে শুধু নামাজ পড়ি, আর বাকি সব প্রশাসনিক কাজকর্ম তোমরা চালাও, কারণ আমি তো আল্লাহর নবী। এটা বলেন নাই। তার মানে হচ্ছে ইসলাম আসেই শুধু রাজনীতি না, আমাদের রাজনীতি, সমাজনীতি, আমাদের ইভেন আমাদের ফুড হ্যাবিট, ইভেন আমাদের লাইফস্টাইল, সব কিছুকে পরিশুদ্ধ করতে। এটা একটা সেরকম জার্নি। তো এই যে লিডারশিপের জায়গায় আমি আমার আম্মুকে অনেক বেশি অ্যাক্টিভ দেখেছি, এবং শুধু সেটাই না, আমাদের বাসায় বিভিন্ন আন্টিরা আসতেন, তখন তো আন্টি বলতাম, আমরা ছোট ছিলাম,
এবং জামাতে ইসলামের এ পর্যন্ত যারা মহিলা এমপি ছিলেন 91-এ 2 জন এবং 2001-এ 3 জন, এই 5 জনকেই আমি দেখার সৌভাগ্য হয়েছে আমার। তাদেরকে আমি বাসায় দেখেছি, তাদের বাসায় অনেকের বাসায় গেছি। খুব ডিসিপ্লিনড এবং লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন মানুষ ছিলেন তারা। তো এই অবস্থাটা থেকে আমরা যখন রিয়েলিটিতে আসি যে দলে অবস্থাটা কী, দলের ব্যাপারটা হচ্ছে যে এখানে দুইটা প্যারালাল ডিসিপ্লিনের মতন। এটা মহিলা বিভাগ শুধু মহিলাদেরকে নিয়ে কাজ করেন, তারা সময়ে প্রয়োজনে নিরাপত্তার জন্য পুরুষ বিভাগের সাথে যোগাযোগ করেন। কিন্তু এখানে যেহেতু শরীয়তের একটা ডিসিপ্লিন আছে, আমরা সেটাকে মেনটেন করি। আমাদের প্রোগ্রামগুলো অনেক সময় একসাথে হচ্ছে, মাঝখানে হয়তো পর্দা দেওয়া, এদিকে পুরুষরা এদিকে মহিলারা বসছেন, অথবা একই অডিটোরিয়ামে পুরুষরা দোতলায় পুরুষরা নিচতলায় মহিলারা দোতলায় বসছেন। আমাদের ফ্যামিলির বিয়েগুলোতেও আমরা এরকম দেখেছি, খুব সুন্দর করে সেগ্রিগেটেড করা। হ্যাঁ, এবং এটাকেই আমার কাছে উইমেন রাইটের একটা ম্যাক্সিমাম প্র্যাকটিস মনে হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে আমি পর্দা করি তার মানে তো এই না যে আমার কখনো সাজুগুজু করতে ইচ্ছা করে না, আমার কখনো শাড়ি পরতে ইচ্ছা করে না। আমাকে সংগঠন প্রথম দেখিয়েছে যে তুমিও পারফর্ম করতে পারো। আমি উসমানী মিলনায়তনে বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বলেন, মহানগর নাট্যমঞ্চ বলেন, এইরকম বাংলাদেশের যতগুলো, ঢাকা শহরের যতগুলো বড় বড় অডিটোরিয়াম আছে, প্রত্যেকটা স্টেজে পারফর্ম করেছি। কিন্তু এই বিষয়গুলো কিন্তু বাইরে আসে না এবং এক্স্যাক্টলি মানুষ আমি জানেও বলছিলাম না। না ওইটা আমাদের দোষ আছে। হ্যাঁ, এখন এটা কেন আমার কাছে কোনো আফসোস নাই, আমার শৈশব নিয়ে আমার কোনো আফসোস নাই যে আমি ওই যে চানাচুরওয়ালার ড্রেসের মতন একটা কাপড় পরে রোমান সাম্রাজ্যের আমরা একবার একটা নাটক করেছিলাম, এটা সম্ভবত 2003-এ উসমানী মিলনায়তনে, এবং মানুষ টিকিট কেটে এসে দেখেছে। 2 শিফট হলো, আমি সেখানে ঢোলক ছিলাম, যে রোমান সাম্রাজ্যের একজন ঢোলবাদক। তো আমাকে কেন জানি এই চরিত্রের জন্য বাছাই করা হয়েছিল আমি জানি না। তো ওইখানে গিয়েও আমার কাছে এখানে মনে হয় নাই যে ইসলাম আমাকে আটকায়, বরং আমার মনে হয়েছে ইসলাম আমার প্রতিভাকে বুঝে আমাকে খুঁজে বের করে নিয়ে আসে এবং এটা যথার্থ প্লেসমেন্ট করে। কেন পারলাম ওখানে? কারণ ওখানে সাউন্ড বা মাইকিং কন্ট্রোল এবং লাইটিং কন্ট্রোল সবগুলোতে মহিলারা ছিলেন। আমাদের যারা মহিলা টেকনিশিয়ান তারা ওখানে গিয়ে কাজগুলো বুঝে নিতেন এবং তারা সেভাবে অপারেট করতেন। এখন যেটা আপনি বলছিলেন যে এগুলো কিন্তু আমরা অনেক প্রচার করি নাই। হ্যাঁ, কারণ আমাদের মনে হয়েছে যে আমরা তো মানুষের কাছে যাচ্ছি, কিন্তু মিডিয়ার একটা তো ভূমিকা আছে। সবচাইতে বড় ভূমিকা হচ্ছে মিডিয়া যাকে দেখতে পায় না তাকে মনে করে সে নাই, এটা একটা ব্ল্যাক আউট। তো এভাবে আমরা কিছুটা নিজের দোষে, কিছুটা নিরাপত্তার টেনশনে আমরা বলবো যে আমরা মিডিয়া ব্ল্যাক আউটের শিকার হয়েছি। কিন্তু আমি সংগঠন করার কারণে নিজেকে যত বেশি সেফ ফিল করেছি এবং আমি যা পারি না তাও আমাকে দিয়ে করানো হয়েছে। আরেকটা ব্যাপার আপনি বলছিলেন যে লিডারশিপে আসতে পারবে না বলতে, এখানে টপ একটা চেয়ারের কথা, এটা সত্যি কথা। কেন জানেন? যে মনে করেন বাংলাদেশ আর্মির হেড যদি কখনো কোনো মহিলা হন, ধরেন হলেন, তাহলে তার জন্য কিন্তু একটা আলাদা সেট অফ প্রোটোকল লাগবে, তাই না? আমি বলছি না তিনি হওয়া উচিত হবে না, কিন্তু এটা একটা ফাংশনাল ঝামেলা আছে সেখানে। এবং মনে করেন একই যোগ্যতা সম্পন্ন একজন পুরুষ একজন নারী আছেন, একজন নারীর কাছে তার শরীর, তার সমাজ, তার পরিবারের যে দাবি থাকে সেগুলো ফিল আপ করে তাকে সেই জায়গায় গিয়ে পারফর্ম করা কিন্তু সহজ কথা না। এটা কিন্তু নিষিদ্ধ না, কিন্তু এটা টাফ। সংগঠন যেটা বলে যে আমরা কোনো নারীর উপর সেটা চাপিয়ে দিই না। তার মানে বিষয়টা এরকম না যে তারা ইচ্ছুক না, বিষয়টা এরকম না, যে এটা ফাংশনিং, জি, তাই না? তো এই জায়গায় আমার মনে হয় যে একটা কনফিউশন অনেকের কাছেই ছিল, তো সেই জায়গাটা ক্লিয়ার হলো। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেহেতু ইসলাম এই বিষয়টাকে নিয়েও অনেক পড়াশোনা করেছেন কিংবা আপনার যতটুকু গবেষণা এখন পর্যন্ত হয়েছে, সেই জায়গাতে আসলে নারীদের নেতৃত্ব বা লিডারশিপটাকে আসলে কিভাবে দেখা হয়? এখানে একটা মজার জিনিস বলি, ইসলাম নারীকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে দেখেছে সবসময়। কুরআন এটা একবার না অনেকবার বলেছে যে তোমাদের মধ্যে যে কেউ নারী হোক পুরুষ হোক, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি কম হবে কিসের ভিত্তিতে? তার ভালো কাজের ভিত্তিতে। সুতরাং একজন নারী হিসেবে আমি জানি আমি যদি ভালো কাজ করি, যদি আমি আল্লাহর কথা মানি,
তাহলে আমার মর্যাদা আল্লাহর কাছে এতই বেশি হবে সেখানে একজন পুরুষ আমার কাছে ধারেও আসতে পারবেন না। এবং এখানে মেয়েদের কিছু বাড়তি সুবিধাও আছে। দেখেন, আমাদের যখন ফিজিওলজিক্যাল কিছু প্রসেসের কারণে আমাদের কষ্ট হয়, প্রত্যেকটা কষ্টের সময় আল্লাহ বলছেন আমাদের গুনাহ মাফ হচ্ছে, তাই না? এখানে আমার এই সুবিধাগুলো বেশি। আমার প্রেগনেন্সির সময় আমার গুনাহ মাফ হচ্ছে, এমনকি আমার দোয়া কবুল হচ্ছে বেশি। এই মর্যাদাটাকে আমি বুঝি এবং এটা আমাকে কে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে লিডারশিপের জন্য মানুষকে কি করতে হয়? আমরা এখন যেই শব্দটা শুনি, নারীর ক্ষমতায়ন। ইসলাম প্রথম নারীকে ক্ষমতায়িত করেছে কিভাবে দেখেন? প্রথম কথা বলেছে তুমি সমান, আল্লাহর সৃষ্টি হিসেবে তুমি সমান। দ্বিতীয়ত হচ্ছে নারীকে ফিনান্সিয়াল বার্ডেন থেকে মুক্তি দিয়েছে, যে নিজের পরিবারে তোমার খরচ করার বাধ্যবাধকতা নাই। তৃতীয়ত স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাধ্যবাধকতা নাই, কিন্তু তার হাতে যেন সবসময় কিছু পয়সা থাকে সেটা এনশিওর করেছে। যেমন সে পৈতৃক সম্পত্তি পাবে, সে বিয়ের পরে একটা ক্যাশ মানি হাতে পাবে, এবং এটার খরচ করার তার কোনো বাধ্যবাধকতা নাই। তার মানে কি? সে এই যে একটা গ্যাপ, যে তার পয়সা আছে কিন্তু তার খরচের জায়গা নাই, এই গ্যাপটাই কিন্তু তার মধ্যে ক্ষমতার একটা ফিলিং তৈরি করে, তাই না? অবশ্যই। আমরা এখন যখন বলি যে নারীকে বাইরে বের হতে হবে, নারীকে চাকরি করতে হবে, এটা সব কিছুর উদ্দেশ্য কি থাকে? যেন আমার হাতে টাকা থাকে, কারণ টাকাই আমার ক্ষমতাকে সর্ট করতে হেল্প করবে। এটাই একমাত্র উপায় না, কিন্তু এটা অনেকগুলো উপায়ের একটা। মনে করেন একটা আইডিয়াল ইসলামিক সোসাইটিতে আমি একজন নাগরিক হিসেবে সমান সুবিধা ভোগ করি এবং আমার কাছে টাকা আছে যেটা দিয়ে আমি জনকল্যাণ করতে পারি, তাহলে আমি কি সবচাইতে বেশি ক্ষমতায়িত মানুষ না ওই সোসাইটিতে? এবং এটা শুধু মুখের কথা না, এটা শুধু বইয়ের কথা না। আমি আপনাকে উদাহরণ দেই। খলিফা হারুনুর রশিদ ছিলেন বাগদাদের এমন একজন পরাক্রমশালী খলিফা, আমরা তার কথা জানি, অনেক গল্প জানি, কিন্তু তার স্ত্রী নিজের পয়সায় সেই ইরাক থেকে মক্কা পর্যন্ত একটা নহর তৈরি করেছিলেন, নাহার ইজুবাইদা, যেন হাজিরা পানি খেতে পারে। এটা তাকে কতখানি মর্যাদাবান করে? আপনি বাংলাদেশে বেগম রোকেয়ার কথা চিন্তা করেন না, এই উপমহাদেশে নবাব ফয়জুন্নেসার কথা চিন্তা করেন। নবাব ফয়জুন্নেসা শিক্ষার জন্য যে নারী শিক্ষার জন্য যে চেষ্টাগুলো করেছেন, তার কোনোটাই পারতেন না তার হাতে যদি ওই সালতানাত না থাকতো, তাই না? ওই ক্ষমতাটা না থাকতো। এবং এগুলোর কোথাওই ইসলামের সাথে এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। কিন্তু যখন আমরা এই যে এখনকার সমাজের একটা কর্পোরেট জালের ভেতরে আটকে গেলাম, আমরা ইসলামের দেওয়া ওই সুবিধাগুলোকে ভুলে গেছি। তো আমাদের কাছে মনে হয় যে এই যে আমি একটু বের হচ্ছি, এটা আমার স্বাধীনতা, কিন্তু এটা করতে গিয়ে আমি আবার নিজেকে ওভারবার্ডেন্ড করে ফেলছি কি না, এটা কিন্তু আমরা চিন্তা করি না, তাই না? আমরা সোসাইটির কাছে চাই যে আমাকে একটা লিভ দেন, আমার বাচ্চা হয়েছে, এই 6টা মাস পরে যখন আমি জবে ফেরত যাচ্ছি আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যে আমার বাচ্চাটাকে রেখে আমি চলে যাচ্ছি। আমার সোসাইটি তখন আমাকে বলে না, না তুমি থাকো, তুমি যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছ, তুমি যে বাচ্চাকে টেক কেয়ার করছো, তোমাকে আমি একটা ভাতা দিব, এটা কেউ বলে না। কিন্তু ইসলাম কিন্তু বলেছিল এবং ইসলাম এটাকে করেও দেখিয়েছে, তাই না? তো এই যে আমার মনে হয়, 1 আমাদের জানার অভাব, 2 হচ্ছে আমাদের প্র্যাকটিসের অভাব, আর 3 হচ্ছে আমাদের এখানে যারা ইসলামের কথা বলেন তারা কেনই যেন বেশিরভাগ বলেন না। এক্স্যাক্টলি তারা মনে হয় এটা টেনশনে থাকেন যে মেয়েদেরকে ইসলাম যা যা সুবিধা দিয়েছে বললে তো মেয়েরা চাইতে শুরু করবে। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ অনুষ্ঠান স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। যাব আলোচনা, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি মার্দিয়া মমতাজ আপা। যেহেতু নারী ক্ষমতায়নের বিষয়টা চলে আসলো, বাংলাদেশের পার্সপেক্টিভে নারী ক্ষমতায়নের জন্য এখন চ্যালেঞ্জ আসলে কি দেখছেন? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নারীর নিরাপত্তা। নারীকে আমরা নিরাপত্তা দিতে পারছি না, তার বয়স যেটাই হোক। মনে করেন আমার 2টো বাচ্চা যাদের বয়স হচ্ছে ফর এক্সাম্পল ধরেন 10 আর 5, আমি যদি তাদেরকে নিয়ে নিশ্চিন্ত হতে না পারি, আমি এবং আমার হাজবেন্ড কেউই তো পারফর্ম করতে পারবো না। স্যান্ডেলিনা সো,
রূপচর্চায় আভিজাত্য। আমরা তো ফ্যামিলি স্ফিয়ারের বাইরে এসে আমাদের যদি সারাক্ষণ ওকে স্কুলে নিয়ে যাওয়া লাগে, ইভেন ছেলে বাচ্চারাও রিস্কে আছে। আমার যদি সারাক্ষণ স্কুলে নিয়ে যাওয়া লাগে, আমার সারাক্ষণ ওকে কোচিংয়ে নিয়ে যাওয়া লাগে এবং এটা নিয়েই আমাকে অনেক বেশি ব্যস্ত থাকা লাগে, আমি কখন সোসাইটির জন্য পারফর্ম করব। কখন আমি গরিব মানুষের কথা শুনবো, কখন আমি ডিস্ট্রেসড মানুষের কথা শুনবো, তাই না? তাহলে আমাদের সমাজে নারী শিশু এরা নিরাপদ না। এটা হচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য প্রথম চ্যালেঞ্জ। আপা, আরেকটা বিষয় যেটি জানতে চাইবো যে এখনকার সময়ে নারীদের এই যে রাজনীতিতে অংশগ্রহণ করাটা বা সেখানে তাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলো, সেটি আসলে বাংলাদেশে এখন কেমন মনে হচ্ছে? দেখেন, দেরিতে হলেও আসলে আমরা আসলে একটু বুঝেছি। আমরা তো একসময় আই হেট পলিটিক্স জেনারেশন ছিলাম। আমরা দেরিতে হলেও বুঝেছি যে রাজনীতি আসলে আমার বাসার চালের দামটা ঠিক করে দেয়। রাজনীতি আসলে আমার মেয়েটা কোচিংয়ের জন্য বের হয়েছে, সে নিরাপদে আসবে কি না সেটা ঠিক করে দেয়। এই জন্য বাংলাদেশের নারীরা রাজনীতিতে আগ্রহী হচ্ছেন, এটা খুব পজিটিভ একটা জিনিস। এবং আমি মনে করি যে রাজনীতিতে আগ্রহী হওয়া, এটা নিয়ে কথা বলা এবং ফ্রন্ট লাইনে চলে আসাটা খুব দরকার। যেমন আমার নিজেরই কিন্তু কখনো ইচ্ছা ছিল না যে আমি ফ্রন্ট লাইনার হব, কারণ আমার পড়াশোনা করতে ভাল লাগে, তো মনে হচ্ছিল যে আমি ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করি। কিন্তু একটা সময় এসে মনে হইলো যে এই কথাগুলো তো কেউ বলছে না। একটা সময় আমি যখন কাউকে তৈরি করতে পারবো যে আমার চাইতে আমার কথাগুলো ভালো করে বলতে পারবে, আইল গো ব্যাক টু মাই ফিল্ড। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাকে তো থাকতে হবে, কাজ করতে হবে, এই স্পিরিটটা দরকার। জি, মানে সেই জায়গায় প্রতিনিধিত্বটা তো আসলে করতেই হবে। আপনি কিছুক্ষণ আগে নারীদের পৈতৃক সম্পত্তি নিয়ে কথা বলছিলেন। আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে পৈতৃক সম্পত্তি পেতে গেলে নারীদেরকে অনেক বেগ পেতে হয়। সেই জায়গাটা আসলে শরিয়া ল অনুযায়ী আসলে নারীদের এই সম্পত্তি বন্টনের বিষয়টা একটু যদি জানতে চাই আপনার কাছে। দেখেন, শরিয়া ল তো যা করার করে দিয়েছে, দ্য রুল ইজ দেয়ার, এবং মুসলিম পারিবারিক আইনে সেটাকে অ্যাডপ্ট করা আছে। এখন কথা হচ্ছে গরুটা কই? কাজের গরুটা তো গোয়ালে নাই, তাই না? এবং দেখবেন যে অনেক মজার মজার মুখরোচক কথা আছে যে বাপের বাড়ি থেকে মেয়েরা সম্পত্তি নিয়ে গেলে বলা হয় যে আলগা হয়ে গেল, জুদা হয়ে গেল বলা হয়, এবং সে আর বাপের বাড়িতে ফিরতে পারবে না এটা বলা হয়। অথচ ইসলাম দেখেন এত ব্যালেন্সড একটা সিস্টেম রেখেছে যে মেয়েদেরকে সারা জীবন বাপের বাড়ি যেন সে আসতে পারে, এই জন্য ভাইদেরকে ডাবল দেওয়া হয়েছে এবং তাকেও তার অংশটা বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবং শুধু স্বাভাবিকভাবে বলা হয় না, বলা হচ্ছে যে কেউ যখন তার অন্য কাউকে, অন্য কোনো হিস্সাদারকে, অন্য কোনো পাওনাদারকে তার পাওনা জমিটা থেকে বঞ্চিত করবে, আল্লাহ কিয়ামতের দিন তার মাথায় ওইটা সহ তাকে উঠাবেন। এবং আইন তো আছেই, তাই না? কিন্তু আমাদের দেশের মেয়েরা তো আসলে ভাইয়ের বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে এইভাবে করে অ্যাক্টিভিজমে যায় না, আইনের কাছে যায় না। তো আমি বলবো যে ইদানিংকালে আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে আসুন্না ফাউন্ডেশনের আহমদুল্লাহ সাহেব বলছেন, খুব জোরালোভাবে বলছেন বোনের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা। এবং আমার পরিবারে আমি দেখেছি যে বোনের সম্পত্তি দিতে গিয়ে একটা ফ্যামিলি, তারা দেখলো যে ভাইরা দেখলো যে তাদের ফুফুদেরকে দেয়া হয় নাই, তখন তারা সব চাচাদেরকে ডেকে আগে ফুফুদের সম্পত্তিটা বুঝিয়ে দিয়েছে, এরপর বোনদেরকে দিয়েছে। তো আমি আসলে অনেক বেশি আশাবাদী। আমি মনে করি যে এসব ব্যাপারে মানুষ অনেক সচেতন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য হচ্ছে। আমাদেরও আসলে বেশি বেশি কথা বলা উচিত এবং আইনকে আইনের জায়গায় রাখা উচিত। আইনি সেবাগুলো যেন আমাদের মেয়েরা পায়, সেই জায়গাটাকে ইনশিওর করা উচিত। একটা শেষ প্রশ্ন, আপনার জীবনে কোনো ব্যর্থতা আছে? আমার জীবনে কোনো ব্যর্থতা নাই এই অর্থে যে ইদার আই উইন অর আই লার্ন। আমার অনেক সময় হয় না যে একটা কিছু কিনে ঠকে গেছি, যে এটা কিছুতেই 300 টাকার জিনিসটা কিন্তু আমি 300 টাকা দিয়ে কিনে ফেলছি। তখন আমি এটা একটা অ্যাকাউন্ট খুলে মাথার মধ্যে চিন্তা করি যে এর পরের বার আর এটা করবো না। এটাও একটা লার্নিং। এটা একটা লার্নিং। তো তখন আমার এই অক্ষমতাটা বা এই যে একটা ঠকে আসলাম, এটা আমাকে অনেক বেশি কষ্ট দেয় না। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের যারা নারী দর্শক আছেন তাদের জন্য যদি কিছু বলেন। আমি সবাইকে বলতে চাই, একটা প্রোগ্রাম তো শুধু নারীরা দেখেন না, তাই না? সবার কাছে একটাই কথা বলার যে আজকে আমাদের সবার একটা বিষয় মন খারাপ। আমাদের বোন আছে, বাচ্চা আছে, আমাদের মায়েরাও তো নিরাপদ না। তো এই সমাজটা তৈরিতে আসলে একটা জায়গা থেকে শুধু মেয়েরাই চেঁচাবে যে আমাদেরকে নিরাপত্তা দাও দাও,
আর বাকিরা বলবে এটা তো মেয়েদের ইস্যু, এটা করার আসলে এখন আর সময় নাই। আমাদের হাতগুলাকে একসাথে করতে হবে, শক্তিশালী করতে হবে এবং আমাদেরকে ওয়াদা করতে হবে যে আমার জীবদ্দশায় যেন এই দেশটাকে আমি নারী শিশু সবার জন্য নিরাপদ দেখে যেতে পারে। এই জায়গাটা আমার ইনশিওর করতে পারা উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন ঈদের বিশেষ অনুষ্ঠান স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী আয়োজন এবং পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আমাদের সাথে ছিলেন মার্দিয়া মমতাজ। ঈদ মোবারক আবারও।